আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা এবং আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা এবং ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা? আমাকে যারা খুঁজতেছিলে দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি। এবং আমাকে আজকে বলো যে তোমরা কেমন অনুভব করছো এবং বিগত সময়ে যে ক্লাসগুলো তোমরা করেছো সেই ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে, এবং সেই ক্লাসগুলোর ধারাবাহিকতায় আমরা আজকে কিন্তু 4 নম্বর ক্লাসে চলে আসছি। এর আগেও কিন্তু আমরা 3টি ক্লাস করেছি এবং আজকে আমরা যে অধ্যায়টি পড়বো সেই অধ্যায়টি হচ্ছে তোমাদের ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমরা ক্লাসটি করব। এবং ইতিপূর্বে যে ক্লাসটি হয়েছে, অর্থাৎ প্রায় 3টি ক্লাস আমাদের হয়ে গেছে। সেই 3টি ক্লাস কিন্তু তোমাদের অবশ্যই করে ফেলতে হবে। যারা এই ক্লাসগুলো করো নাই, আমাদের ইউটিউব চ্যানেলে সেই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। ওকে, ধারাবাহিকভাবে পড়ালেখার নিয়মিত ক্লাসগুলো চলছে। তোমরা যারা নিয়মিত ক্লাস করো তোমাদের বন্ধু বান্ধবীদেরকে সে বিষয়ে একটু জানিয়ে দিবে, ঠিক আছে? আজকে যুক্ত হয়েছে আমাদের সাথে রাশেদ, যুক্ত হয়েছে তানু, যুক্ত হয়েছে এবং রুবেলদার যুক্ত হয়েছে এবং মাহি আহমেদ যুক্ত হয়েছে আমাদের সাথে, আলফি আক্তার যুক্ত হয়েছে। ওকে, ঠিক আছে। ওকে, তোমরা বলো কে কোন জায়গা থেকে দেখছো। আমি একটু পরে ডিটেলস ক্লাসে চলে যাব, ততক্ষণে তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদেরকে মেনশন করে দাও। ওকে, নাম ছাড়া একজন বলতেছে যে আলহামদুলিল্লাহ ভালো, তাই ক্লাসের জন্য অপেক্ষায় থাকি। থ্যাংক ইউ সো মাচ ক্লাসে অপেক্ষার জন্য। এবং হচ্ছে আয়েশা আফরিন শ্রেয়া যুক্ত হয়েছে, আলফি আক্তার যুক্ত হয়েছে, ওকে, জাইসি যুক্ত হয়েছে আমাদের সাথে। তো তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং ইতিপূর্বে যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো তোমরা করে ফেলেছো। এবং আজকে আমরা তোমাদের প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়, আমি আবার বলছি, আজকে তোমাদের প্রথম পত্রের যে ষষ্ঠ অধ্যায় সেই ষষ্ঠ অধ্যায়ের উপর আমরা ক্লাস করব। এই ষষ্ঠ অধ্যায়ের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। বিশেষ করে গুরুত্বপূর্ণ এমসিকিউর সাথে সাথে আমরা বিষয়বস্তুগুলোকে জানার চেষ্টা করব। ওকে, একটা প্রশ্ন প্রথমে আমরা ডিটেলস ক্লাসে চলে যাচ্ছি। তার আগে কে কোন জায়গা থেকে ক্লাসটি দেখছে সেটা একটু দেখি। যেমন আমাদের সাথে যুক্ত হয়েছে আলফি রংপুর থেকে যুক্ত হয়েছে, রাশেদ যুক্ত হয়েছে আমাদের সাথে, এবং কিভাবে গাজীপুর থেকে যুক্ত হয়েছে, জুবাইদা যুক্ত হয়েছে চট্টগ্রাম থেকে, নেহেরুন যুক্ত হয়েছে আমাদের সাথে। আমি প্রথম ক্লাসটা করতে পারি না, ক্লাস করতে না পারলে সমস্যা নাই, আমাদের ইউটিউব চ্যানেলে সব ক্লাস এগুলো একদম প্লেলিস্ট আকারে সাজানো আছে। তোমরা জানো তোমাদের অর্থনীতির ক্লাসগুলো কিন্তু চলমান রয়েছে। অর্থনীতির যে একটা ক্র্যাশ কোর্স তোমাদের আনোয়ার স্যার নিচ্ছে, এই ক্লাসগুলো চলমান রয়েছে এবং সেই সাথে আমাদের অন্যান্য ক্লাসগুলো বিষয়ভিত্তিক যেভাবে চলার কথা সেগুলো কিন্তু চলছে। ফারহান আক্তার কক্সবাজার থেকে যুক্ত হয়েছে, সীতাকুণ্ড থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে ইটু চৌধুরী, এবং মুন্নি যুক্ত হয়েছে লালমনিরহাট থেকে। ওকে, শ্রেয়া যুক্ত হয়েছে কুষ্টিয়া থেকে। এক একজন এক এক এলাকা থেকে যুক্ত হয়েছে। তোমরা একটু দ্রুত কমেন্টস করো তো দেখি কে এই প্রশ্নটার উত্তর করতে পারো দেখি তোমাদের মধ্য থেকে। অলরেডি প্রশ্নটা দেখতেই পাচ্ছ। আমরা যেহেতু অধ্যায়টা, আমি বাবার বলছি, এটা হচ্ছে তোমাদের ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে রাজনৈতিক দল ও সুশাসন। রাজনৈতিক দল, নেতৃত্ব ও সুশাসন। রাজনৈতিক দল এবং আরেকটা টপিক হচ্ছে নেতৃত্ব, ঠিক আছে?
রাজনৈতিক দল, এরপর আরেকটা টপিক হচ্ছে নেতৃত্ব, এবং সেই সাথে নেতৃত্ব ও সুশাসন। ওকে, এখন তোমরা বলো যে এই প্রশ্নটার উত্তর কি হবে, যেহেতু এটা বোঝানোর কিছু নাই, জাস্ট এটা একটা সংজ্ঞা। রাজনৈতিক দল কাকে বলে যখন জিজ্ঞেস করা হবে, রাজনৈতিক দল কাকে বলে যখন প্রশ্নটা জিজ্ঞেস করা হবে, তখন তোমাদের উত্তরটা হতে হবে এমন যে যে অধ্যাপক ম্যাকাইবারের মতে রাজনৈতিক দল হচ্ছে কোন নীতির সমর্থনে, দেখো, কোন নীতির সমর্থনে সংগঠিত সংঘ বিশেষ যা নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিচালনার প্রয়াসে হয়। এখানে তোমরা বলতে পারবে কি নিয়মতান্ত্রিক উপায়টা কি, যে রাজনৈতিক দলগুলো কোন নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠনের জন্য চেষ্টা চালাবে, বা কোন নিয়মতান্ত্রিক উপায়টা মেনে তারা সরকার গঠন করার জন্য কাজ করবে। বিশেষ করে রাজনৈতিক দলগুলো কোন নিয়মতান্ত্রিক পন্থা অবলম্বন করে সরকার গঠন করার চেষ্টা করে, সেটা একটু তোমরা যদি জানো তাহলে আমাকে বলো, আর যদি না পারো সমস্যা নাই। তোমরা অনেকেই উত্তর করেছো, সঠিক উত্তর কাদের হয়েছে দেখি। জাইসি হয়েছে, একজন এক একটা কমেন্টস করো, আমি তোমাদের কমেন্টস দেখতেছি। রাশেদ হয়েছে উত্তর, ইটু হয়েছে, আলপি সঠিক উত্তর দিয়েছে, এবং হচ্ছে আয়েশা সঠিক উত্তর দিয়েছে, তানিশা সঠিক উত্তর দিয়েছে, জুবাইদা হাকিম সঠিক উত্তর দিয়েছে। ওকে, পরিণীতির একটা কোর্স, এটাও একটা কোর্স, এটা তো এমসিকিউ ফ্রি কোর্স, এটা তো এমসিকিউ ফ্রি কোর্স, তোমাদেরকে এমসিকিউ ফ্রি কোর্সটাই আমি নিচ্ছি মেইনলি। ওকে, প্রমিতা বণিক উত্তর সঠিক হয়েছে, এবং মুন্নি সঠিক উত্তর দিয়েছে। এইখানে এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই প্রশ্নটা আমি বলছি যে নিয়মতান্ত্রিক উপায়টা কি। দেখো, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলগুলো কিভাবে সরকার গঠন করে। দেখো, আমরা যেটা জানি যে রাজনৈতিক দলগুলোকেই মূলত হচ্ছে সরকার গঠন করে। ইতিপূর্বে তোমরা জানো যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আগে, অর্থাৎ যে এই সরকারটা ছিল সেটা হচ্ছে শেখ হাসিনার সরকার, তাই না? এই যে শেখ হাসিনার যে সরকারটা ছিল, এই শেখ হাসিনার সরকারটা মেইনলি ছিল হচ্ছে আওয়ামী লীগ সরকার। কি সরকার? অর্থাৎ আওয়ামী লীগের রাজনৈতিক দলই মূলত ওই সরকারটা গঠন করেছিল। তো সেই দিক থেকে আমরা বলতে পারি আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, এবং এই রাজনৈতিক দলই মূলত হচ্ছে সরকার গঠন করেছিল। তাহলে রাজনৈতিক দল সরকার কিভাবে গঠন করেছে, দেখো, সরকার গঠন করার একটা নিয়মতান্ত্রিক পদ্ধতি আছে বা উপায় আছে, যেটা গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলগুলো চর্চা করে। সেটা হচ্ছে কি, যে নির্বাচন। কি? নির্বাচন। অর্থাৎ যে কোনো ইলেকশন ছাড়া কোনোভাবেই রাজনৈতিক দল সরকার গঠন করতে পারে না। এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করলে হবে না, সেটা বৈধ হতে হবে, এবং সেই নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে হবে। কি? সংখ্যা গরিষ্ঠতা, মানে এখানে টোটাল যে নির্বাচনী আসন আছে সেখানে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করলে তবেই কোনো একটা রাজনৈতিক দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে তবেই তারা কি গঠন করতে পারে, সরকার গঠন করতে পারে বা সরকার পরিচালনা করতে পারে। উইদাউট ইলেকশন বা যে কোনো ধরনের সংখ্যাগরিষ্ঠতা ছাড়া কোনোভাবেই কোনো একটা রাজনৈতিক দল সরকার গঠন করতে পারে না। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে অনেকগুলো রাজনৈতিক দলই তো নির্বাচন করে, সবাই কি সরকার গঠন করে? উত্তর হচ্ছে না, সবাই সরকার গঠন করতে পারে না। শুধুমাত্র যেই দল বা যারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারাই সরকার গঠন করে, আর যারা সংখ্যার দিক থেকে কম তারা হচ্ছে বিরোধী দলের ভূমিকা পালন করে। তাহলে নির্বাচনের পরে একটা দল, কিছু দল হয়ে যায়, মানে একটা দল সরকার হয়ে যায়, আর মূলত দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ যারা অর্জন করে তারা বিরোধী দল হয়ে যায়, অর্থাৎ বিরোধী দলের ভূমিকা পালন করে। আশা করি এই ধারণাটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখানে কোন নীতির সমর্থনে বলছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা নীতি আছে এবং সেই নীতি অনুযায়ী তারা সংগঠিত হয়, এবং দেখবা যে প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব একটা আদর্শ আছে, আইডিওলজি আছে, সেই আইডিওলজি অনুযায়ী তারা আগায়। আমি যদি তোমাদেরকে একটু আমাদের যে কোর্সগুলো আমরা রান করি সেই কোর্সগুলোতে যে ফাইলগুলো আমি স্টুডেন্টদেরকে প্রোভাইড করি সেখানে কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু অলরেডি আলোচনা হয়েছে। আমরা আমাদের যারা পেইড বেসের স্টুডেন্ট আছে তাদের কিন্তু আমি এই ফাইলগুলো পাঠিয়ে দিয়েছি, এই যে ফাইলগুলো তাদেরকে দিয়ে দিয়েছি। বিশেষ করে এটা হচ্ছে পরিণীতি প্রথম পত্র, এবং এখানে পিডিএফ এর মধ্যে আছে। দেখো, ষষ্ঠ অধ্যায়ের মধ্যেই কিন্তু প্রথমেই আছে নেতৃত্ব ও সুশাসন, এবং এখানে সংজ্ঞাটা কিন্তু এখানে আছে। দেখো, রাজনৈতিক দল কাকে বলে এই বিষয়ে অধ্যাপক গ্যাটেলের একটা সংজ্ঞা আছে এবং ম্যাকাইবারের একটা সংজ্ঞা আছে। দেখো, ম্যাকাইবারের যে সংজ্ঞাটা সেখানে স্পষ্ট এটাই যে রাজনৈতিক দল হচ্ছে কোনো নীতির সমর্থনে সংগঠিত সংঘ বিশেষ যা নিয়মতান্ত্রিক উপায়ে
অর্থাৎ নিয়মতান্ত্রিক উপায়টা হচ্ছে নির্বাচন। ওকে, এভাবেই হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিস ক্লাসের মধ্যে ক্লিয়ার করি এবং হচ্ছে বিষয়গুলো আমরা বোঝানোর চেষ্টা করি। একটু আমরা আবার যে ফাইলটাতে আমরা ছিলাম সেটাতে চলে যাই। আমরা তাহলে উত্তর নিশ্চয়ই দেখতেই পাচ্ছ তোমরা, যেটা ছিল আর কি, উত্তর হচ্ছে যে অধ্যাপক ম্যাকআইভার। এরপরের প্রশ্নে আমরা যাই। এরপরের প্রশ্ন হচ্ছে কি, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কোনটির ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ? আচ্ছা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যে কোনটির ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ? আচ্ছা, তোমরা অনেকে বা নির্বাচনের বিষয়টা বলেছো, 1 নম্বর প্রশ্নের উত্তর অনেকেরই হয়েছে, বেশিরভাগ শিক্ষার্থী সঠিক উত্তর করেছো। বর্ণনাগুলো পড়বে, ব্যাখ্যাগুলো পড়বে বা মনে রাখবে, কারণ হচ্ছে ব্যাখ্যা না পড়ে শুধু তুমি এমসিকিউ সলভ করতেছো আসলে প্রকৃত অর্থে যে এটা শিক্ষা না। ব্যাখ্যা সহ যদি পড়ো তাহলে এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে। ওকে, রাশেদ 2 এর ক্ষেত্রে কোনটা হবে? 2 বলতেছো কোনটির ভূমিকা বেশি? আচ্ছা, রাজনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কোনটির ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ? আচ্ছা, এটা খুবই একটা টেকনিক্যাল প্রশ্ন, এবং কোনটির ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ বলো তো? বেশিরভাগ স্টুডেন্টই সঠিক উত্তর দিচ্ছ। এই কে হা হা দিচ্ছে, এটা কে হা হা কে দিচ্ছে? আমি ব্লক করে দিব। এই আয়েশা আফরিন, আরেকজনের কমেন্টে হা দেওয়ার অধিকার তোমার নাই, ঠিক আছে? প্রিয়া ইসলাম লেট বলেছে, জাইসি বি বলেছে, তানিম আহমেদ বলেছে বি, এবং প্রমিতা বি বলেছে, এবং হচ্ছে নেহরুন নাজনীন বি বলেছে, অর্থাৎ অনুধাবন যেটা 2 নাম্বার অর্থাৎ রাজনৈতিক দল বলেছে। বেশিরভাগ শিক্ষার্থী আশা করি উত্তর হয়েছে তোমাদের। যারা বলতেছো, দেখো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোই মূলত, দেখো রাজনৈতিক দলগুলোই হয়তো তারা সরকার গঠন করে, নয়তো কি বিরোধী দলের ভূমিকা পালন করে। সরকার এবং কি বিরোধী দল, এই 2 ধরনের, বিরোধী দল এবং সরকার দল 2 ধরনেরই মূলত ভূমিকা পালন করে। তাহলে তোমরা বলো উত্তর কোনটা হবে? তাহলে স্বাভাবিকভাবে তোমরা যেটা বলছো, বেশিরভাগ শিক্ষার্থী যেটা বলছো রাজনৈতিক দলই হবে। এরপরে প্রশ্ন হচ্ছে কি, যে কিছু কিছু স্বার্থান্বেষী ব্যক্তিকে নিয়ে কি গড়ে ওঠে? এটা একটু বলতো। কিছু স্বার্থান্বেষী ব্যক্তি, আমরা যদি বলি যে স্বার্থান্বেষী ব্যক্তি মূলত, আচ্ছা জুবাইদা হাকিম বলেছে যে আমি আগে বলছি তো আমার নাম বলেন নাই কেন? আচ্ছা জুবাইদা, তুমি বলেছো তোমারটা হয়েছে। ওকে ভাইয়া, একটা বুদ্ধিজীবী হা রিয়েক্ট দিয়ে বিরক্ত করতেছে। আচ্ছা, আমি দেখেছি এটা, আমি অলরেডি বলেছি যে তাকে যাতে সে আর হা হা না দেয়। ওকে, উত্তর করতেছে মিথিলা আঞ্জুমকে মেনশন করেছে, এবং রাশেদ উত্তর করেছে 3 এর বি হবে। অর্থাৎ এখানে সে বলতে চাচ্ছে যে উপদল বলতেছে। দেখো স্বার্থান্বেষী গোষ্ঠী বা ব্যক্তি, মূলত কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী বা স্বার্থান্বেষী ব্যক্তি নিয়ে যেটা গড়ে উঠে সেটাকে আমরা বলি হয় সেটা উপদল হবে, না হয় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হবে। দেখো কিছু স্বার্থান্বেষী ব্যক্তিকে নিয়ে হয় সেটা উপদল হবে, নয়তো কি হবে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হবে। দেখো এখানে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী মূলত এখানে নাই, এবং এই কারণে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অপশনটা এখানে নাই, যেহেতু এটা বাদ যাবে তাহলে উপদল হবে। মেইনলি উপদলটা গড়ে উঠে রাজনৈতিক দলের মধ্য থেকে। ধরো এটা একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের মধ্য থেকে এমন একটা ছোট দল যেটাকে আমরা বলছি উপদল। এই উপদল কেন আলাদা হয়ে যায় জানো? নিজেদের স্বার্থের জন্য। অর্থাৎ দল যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত তাদের পক্ষে না, সুতরাং তারা ওই দল থেকে বের হয়ে নিজেদের স্বার্থ চর্চা করে, এই কারণে এটাকে বলা হয় যে স্বার্থান্বেষী দল বা উপদল। ওকে, এখন তোমাদেরকে একটা ছোট্ট করে গল্প বলি যাতে করে তোমরা উপদলটা তোমাদের কাছে ক্লিয়ার হয়। উপদলটা তোমাদের কাছে যাতে ক্লিয়ার হয় সে বিষয়ে আমি একটু ছোট্ট করে গল্প বলি। ধরো তোমরা 40 জন মিলে, তোমরা সবাই মিলে মানে 40 জন মেম্বার, হ্যাঁ 40 জনের মধ্যে তোমরা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছ, কি সিদ্ধান্ত নিচ্ছ? তোমরা সবাই মিলে কক্সবাজার যাবে। তাহলে টোটাল কয়জন? 40 জন। এই 40 জনের মধ্যে তোমরা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছ কি, যে তোমরা কক্সবাজার যাবে, নেক্সট ট্যুরে তোমরা কক্সবাজার যাবে। মানে তোমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছো যে ট্যুরে যাবে, কিন্তু এই ট্যুরে যাওয়ার যে সিদ্ধান্ত তোমরা নিয়েছো, এই 40 জন সদস্যের মধ্যে দেখা যাচ্ছে যে 10 জনের বাড়ি হচ্ছে কক্সবাজার। মানে 40 জনের মধ্যে 10 জনের বাড়ি কি কক্সবাজার। এখন বাকি 10 জন বলতেছে যে আমরা ট্যুরে কক্সবাজার যাব না, আমরা ট্যুরে যাব ঠিকই কিন্তু কক্সবাজার যাব না। তাহলে বাকি 30 জন বলতেছে আমরা ট্যুরে যাব এবং কক্সবাজারে যাব। তাহলে সেই জায়গায় যারা 10 জন যাদের কক্সবাজার বাড়ি তারা বলতেছে আমরা কক্সবাজার যাব না।
তাহলে দেখো এই দলের বিশাল একটা দলের মধ্য থেকে ছোট্ট একটা অংশ বের হয়ে তারা নিজেদের স্বার্থের জন্য তারা যাচ্ছে না, এটাই হচ্ছে প্রকৃত অর্থে উপদল। তাহলে আমরা যেটা বলছি সেটা হচ্ছে কিছু স্বার্থান্বেষী ব্যক্তিকে নিয়ে উপদল গড়ে ওঠে। ওকে, এবং আজকে মেবি হবে না, আজকে ইকোনমিক্স ক্লাস কখন হবে আজকে, এবং তোমাদেরকে এটা রুটিন দেওয়া আছে, ঠিক আছে, রুটিন দেওয়া আছে, রুটিন দেওয়া আছে এবং ওই রুটিন অনুযায়ী ক্লাস হবে এবং আপডেট জানিয়ে দেওয়া। তোমরা যারা পেজে নিয়মিত থাকো তোমরা দেখো তোমাদের ইকোনমিক্স এর ক্লাস কখন দিয়েছে। ওকে ওকে, 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্নের মধ্যে বলছে কি জনগণ সরকারের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে। দেখো ধরো আমরা এটা একটা নদী, এটা একটা কি, এটা একটা নদী, তো নদীর ধরো এই পার, পার এ এবং পার বি, দুইটা পার অর্থাৎ দুইটা তীর, আমরা যেটা জানি যে দুইটার মধ্যে যদি আমি সংযোগ স্থাপন করতে চাই তাহলে এখানে একটা কি দিতে হবে, সেতু দিতে হবে, বুঝছো, সেতু। তো সেম জিনিসটা জনগণ, এবং এখানে যদি আমরা জনগণ এবং সরকারের কথা বলি তাহলে এই দুই গোষ্ঠীর মধ্যে বা এই দুই শ্রেণীর মানুষের মধ্যে যারা একটা সেতুর মতো কাজ করে, সেই সেতু হচ্ছে কোনটা, এই সেতু হচ্ছে মূলত জনগণের দ্বারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। ধরো তুমি সরকারের কাছে কোনো একটা যদি পরামর্শ বা কোনো একটা যদি তোমার আইডিয়া, তোমার কোনো যদি দাবি দাওয়া পৌঁছাতে চাও তাহলে অবশ্যই জনগণ এবং সরকারের মধ্যবর্তী যারা আছে, যারা রাজনৈতিক দল করে, তাদের মাধ্যমেই তোমাকে সরকার বরাবর যেতে হবে। তাহলে রাজনৈতিক দলের মাধ্যমে আমরা সরকার বরাবর পৌঁছাই সাধারণ জনগণরা, এই কারণে রাজনৈতিক দলকে বলা হয় জনগণ ও সরকারের মধ্যবর্তী সেতু বন্ধন। উত্তর কি হবে? আশা করি তোমরা অনেকে উত্তর করেছো। অনুধাবনমূলক প্রশ্নে, সরি 4 নম্বর প্রশ্নে বারবার অনুধাবন আছে। 4 নম্বরের খ অর্থাৎ 2, 4 নম্বরের এখানে রাজনৈতিক দল। উত্তর যারা করেছো তোমাদের অনেকেরই উত্তর হয়েছে। রাশেদ উত্তর করেছে, শ্রেয়া উত্তর করেছে, সাথী উত্তর করেছে, তানিম উত্তর করেছে এবং হচ্ছে নাজনীন উত্তর করেছে, মাহি উত্তর করেছে, প্রিয়া উত্তর করেছে এবং হচ্ছে শ্রেয়া, এর পাশাপাশি আলপি এবং ইতু এবং জুবাইদা এবং আরো যারা উত্তর করেছো, প্রমিতা, এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা চমৎকার উত্তর করেছো। সাউদা আফরিন উত্তর করেছে। ওকে, তোমাদের বন্ধু বান্ধবীদেরকে একটু মেনশন করো, পারলে ক্লাসটা একটু শেয়ার করো প্লিজ, কারণ হচ্ছে ক্লাসটা যদি শেয়ার না করো তাহলে আমাদের এই পেজের রিচটা এত বেশি হবে না। যার কারণে আমরা যে পারপাস, আমাদের পারপাস হচ্ছে কি শিক্ষার্থীরা ক্লাসটা করলে তারা অন্তত উপকৃত হবে, এই পারপাসেই হচ্ছে আমরা ক্লাসগুলো নিচ্ছি। ওকে, তোমরা যারা উপকৃত হচ্ছ তোমাদের বন্ধু বান্ধবীদেরকে মেনশন করে দাও। রাজনৈতিক দলের অন্যতম প্রধান কাজ কি? আমি তোমাদেরকে যদি বলি বাংলাদেশের ক্ষেত্রে 4টাই সঠিক। মানে বাংলাদেশের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো অনেক সময় চাঁদাবাজিও করে, প্রার্থী মনোনীত করে, নিজ নিজ দলের গুণকীর্তন গায়, ডাকডোল পেটায়, ভোটারদের স্বার্থের পরিবর্তে নিজেদের দলীয় নেতাদেরকে তারা চাকরি বাকরি দেয় এবং হচ্ছে জনগণের সাধারণ মানুষের কথা তারা শুনে না। এগুলো তো হয়, তাই না? কিন্তু প্রকৃত অর্থে আমাদের দেশের কথা বাদ দিলে যে প্রকৃত অর্থে রাজনৈতিক দলগুলোর যেরকম অবস্থা হওয়ার কথা সেটা হচ্ছে কি, স্যার একটা জিনিস বুঝি না, অনেকজন আপনার এমসিকিউ আসার পূর্বে উত্তর দিয়ে দেয় কি করে। আমার উত্তর তোমার মোবাইলে হয়তো একটু দেরিতে যাচ্ছে, যার কারণে হয়তো বা তুমি পাচ্ছ না, বাকিরা পাচ্ছে। ওকে, 5 নম্বরের উত্তর অলরেডি আমি দেখতে পাচ্ছি। রাশেদ কমেন্টস করেছে প্রার্থী মনোনয়ন বলেছে, সরি রাশেদ বলছে যে নিজ নিজ দলের গুণকীর্তন। আচ্ছা, 5-এর মধ্যে 5, এটা নিয়ে তোমাদের যথেষ্ট কনফিউশন থাকবে, তোমরা একটু দ্রুত কমেন্টস করো দেখি কারটা হয়। অলরেডি যারা উত্তর করতেছে তাদের মধ্যে যাদের উত্তর হচ্ছে আমি একটু কমেন্টস পড়ি। তাদের মধ্যে ইতুর উত্তর হয়েছে এবং ইতু চৌধুরীর উত্তর হয়েছে এবং হচ্ছে প্রিয়া ইসলামের উত্তর হয়েছে, বা মাহি আহমেদের উত্তর হয়েছে এবং আলফির উত্তর হয়েছে, এর পাশাপাশি হুসাইন মাহমুদ কবিরের উত্তর হয়েছে এবং হচ্ছে অর্ণব উত্তর হয়েছে, অর্ণব শাহর উত্তর হয়েছে। এর পাশাপাশি হচ্ছে তোমার জাইসির উত্তর হয়েছে, জুবাইদার উত্তর হয়েছে এবং হুসাইন কবির, তোমারটা বলছি। এরপরে আচ্ছা নাজনীন বলেছে হয়তো, তোমার উত্তর হয়েছে নাজনীন। আগলিমা জান্নাত উত্তর হয়েছে। ওকে, নামাজে যাইতে হবে, পরে ক্লাস করবো। আচ্ছা ঠিক আছে। ওকে, এখানে যেটা বলছি যে উত্তর কোনটা, উত্তর কোনটা বলতো? উত্তর হচ্ছে প্রার্থী মনোনয়ন। চাঁদাবাজি করা কখনো রাজনৈতিক দলের কাজ নয়, এটা এক ধরনের মানে অবৈধ কর্মকাণ্ড। নিজ নিজ দলের গুণকীর্তন করা এটা কোনোভাবে রাজনৈতিক দলের কাজের মধ্যে পড়ে না, বরঞ্চ তারা যে কাজগুলো করেছে সেই কাজগুলো সম্পর্কে জনমত গঠন করতে পারে। জনমত গঠন করার মানে গুণকীর্তন করা নয়। ভোটারদের স্বার্থের পরিবর্তে নিজ দলের মানুষদেরকে ভোটারদের স্বার্থকে সমুন্নত রাখতে হবে। রাজনৈতিক দলগুলো আসলে
এই যে দেখো তোমরা নিজেরাই কনফিউজড হয়ে গেছো, তোমরা অনেক রাজনৈতিক দল দেখেছো কিন্তু তারা প্রায় হচ্ছে ওই কাজগুলো, নিষিদ্ধ কাজগুলো করে যেগুলো আমরা সচরাচর রাজনৈতিক দলের কাজ হিসেবে মনে করি না। এটা কোনো সভ্য সমাজের কাজ হতে পারে না। এরপরে দেখো রাজনৈতিক জোট গড়ে ওঠার প্রবণতা দেখা যায় কি ধরনের শাসন ব্যবস্থায়। রাজনৈতিক জোট মানে কি আসলে? রাজনৈতিক জোট মানে হচ্ছে কয়েকটি রাজনৈতিক দল নিয়ে, কয়েকটি রাজনৈতিক দল নিয়ে গড়ে ওঠা ঐক্য জোট। হ্যাঁ, ঐক্য জোট বা জোট। এখন তোমরা বলো এটা কোনটা হবে, এটার উত্তর কোনটা হবে? আচ্ছা, অলরেডি তোমরা, স্যার আমারটাও হয়েছে, তানিম আহমেদ বলছি তোমারটা হয়েছে। ওকে, রাশেদ পিকে 6 নম্বরের ক বলেছে, 6 নম্বরের ক অর্থাৎ একদলীয় ব্যবস্থায় উত্তর ভুল হয়েছে। রাশেদ প্রিয়া সি বলেছে, মানে হচ্ছে বহুদলীয় ব্যবস্থার কথা বলেছে। প্রিয়া উত্তর হয়েছে, এবং হচ্ছে সিনথিয়া উত্তর হয়েছে, এবং নাম নাই, তোমার নামটা আমি পাচ্ছি না। হুসেন আহমেদ কবির উত্তর হয়েছে, এবং ইতু চৌধুরী উত্তর হয়েছে, আলফি উত্তর হয়েছে। কারণ বহুদলীয় ব্যবস্থায় আকলিমা জান্নাত উত্তর হয়েছে, এবং আরো যারা তোমরা উত্তর করার জন্য আছো তোমরা উত্তর করো। আচ্ছা, রাশেদ সরি বলেছে, সরি বলার কিছু নাই, উত্তর ভুল হতেই পারে। স্নেহা উত্তর হয়েছে, এবং সাথী উত্তর হয়েছে। কোন চ্যাপ্টার পড়াচ্ছেন এমসিকিউ? আমি তোমাদেরকে 6ষ্ঠ অধ্যায় পড়াচ্ছি, 6ষ্ঠ অধ্যায়। যারা নতুন আসছো তোমরা 6ষ্ঠ অধ্যায় পড়ো, এবং তোমরা একটু ক্লাসটা শেয়ার করো প্লিজ। আচ্ছা, মেহরুন্নেসা বলেছে ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ 24-এর স্টুডেন্ট, দোয়া করবেন আমার জন্য ইনশাআল্লাহ। অবশ্যই মেহরুন্নেসা, অবশ্যই দোয়া করবো, এবং তোমরা ভালো করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নাও, এবং তোমাদের জুনিয়র যারা কোচি কাঁচা আছে তাদেরকেই হচ্ছে ক্লাসগুলো করাচ্ছে। আয়েশা আফরিন শ্রেয়া কমেন্ট করেছে সি হবে। ওকে, এখন দেখো একটা জিনিস খেয়াল করো, যখন একটা দেশের মধ্যে মাত্র একটা দল থাকে তখন অন্যান্য দলগুলো জোট গঠন করতে পারে না। আমরা জানছি কয়েকটি রাজনৈতিক দল নিয়ে যেহেতু তোমার জোট গড়ে ওঠে, তো সুতরাং দুই দলের মধ্যেও কয়েকটি দল নাই, দুইটা, এক দলের মানে একটা দল, দুই দল মানে হচ্ছে দুইটা দল। আর বহু যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এটা তো হবেই না, এটা এটার সাথে সম্পর্কিত না। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা হইলেই কি ঐক্য জোট গড়ে উঠবে বা রাজনৈতিক জোট গড়ে উঠবে? উত্তর হচ্ছে না। বহুদলীয় ব্যবস্থা যখন হবে যেখানে অনেকগুলো রাজনৈতিক দল থাকে। এখন আমি তোমাদেরকে যদি বলি যে একটি দল থাকলে সেটাকে একদলীয় ব্যবস্থা বলে, দুইটি দল থাকলে সেটাকে আমরা দুই দল ব্যবস্থা বলি, আর হচ্ছে বহু দল থাকলে সেটাকে আমরা বলি বহুদলীয় ব্যবস্থা। বহু দলের মধ্যে একটা দল যদি সরকার হয়, আরগুলো হচ্ছে সরকারের বাইরে থাকে, অর্থাৎ এটা হচ্ছে সরকার দল, হ্যাঁ সরকার। আর বাকি দলগুলো যে বাইরে থাকে তারা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে জোট গঠন করতে পারে। যেমন ধরো 1954 সালের যুক্তফ্রন্ট সম্পর্কে তোমরা সবাই জানো, তাই না? 1954 সালে যে যুক্তফ্রন্ট বা প্রাদেশিক পরিষদ নির্বাচন হয়েছে, সেই সময়ে যুক্তফ্রন্ট যেটা ছিল, সেই যুক্তফ্রন্টটাই মূলত হচ্ছে 4টা রাজনৈতিক দল নিয়ে গড়ে উঠেছে। এটা একটা ঐক্য জোট, এটা একটা কি ঐক্য জোট বা রাজনৈতিক জোট। যুক্তফ্রন্ট এটা একটা কি, যুক্তফ্রন্ট এটা একটা, তৎকালীন সময়ে যুক্তফ্রন্ট এটা ছিল একটা রাজনৈতিক জোট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে বহুদলীয় ব্যবস্থা উত্তর যারা করেছো তোমাদের উত্তর হয়েছে। নেতৃত্ব বলতে কি বোঝায়? আচ্ছা, নেতৃত্ব বলতে কি বোঝায় তোমরা উত্তর করো তো দ্রুত। লেট হয়ে গেল, তাজনিম জান্নাত আরাফাত লেট হয়ে গেছে। কেন লেট হয়েছে বাবু? লেট হওয়ার তো কারণ দেখছি না, ক্লাসটা জাস্ট টাইমে শুরু হয়েছে। মেহরুন নাজনীন উত্তর হয়েছে তোমারটা, শেয়ার। উবাইদুল হক শেয়ার করেছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সুরাইয়া পারবিন যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আমার অনেক লেট হয়ে গেছে তাই একটা এমসিকিউ গুলোর আনসার দিতে পারি নাই। আচ্ছা, ফার্স্ট এমসিকিউ গুলোর সমস্যা নাই, এগুলো দাও। কামরুল শিকদার উত্তর করেছে, এবং সে বলতেছে যে নেতার গুণাবলী, এটা আমাদের টাইপ, যিনি টাইপ করেছে উনি সঠিক উত্তর দিয়ে দিয়েছে, এখানে আমি আর কিছু বলবো না। এখানে জাস্ট এটা বলি যে নেতার বা নেতৃত্ব বলতে কি বোঝায়, এটা বলছে তো যে নেতার গুণাবলী। যখন লিড শব্দ থেকে লিডার, হ্যাঁ লিডার মানে নেতা, লিড তো পরিচালনা করা, লিডার তো নেতা বা যিনি নেতৃত্ব দেন। আর এই লিডারের যে গুণাবলী, অর্থাৎ লিডারের যে গুণাবলী, লিডার এর যে গুণাবলী তাকে আমরা বলি লিডারশিপ। অর্থাৎ গুণাবলীকে, লিডারের যে গুণাবলীকে আমরা কি বলি? লিডারশিপ বলি। ওকে, লিডারশিপ বলি। লিডারের গুণাবলীকে আমরা কি বলি? লিডারশিপ বলি। তাহলে নেতৃত্বের যে নেতৃত্ব বলতে আমরা আসলে কি বুঝবো, সেটা হচ্ছে কি নেতার গুণাবলীকে আমরা নেতৃত্ব বুঝবো। ওকে, আশা করি তোমরা এটা পেরেছো। এরপরের প্রশ্নে আমরা যাই, সেটা হচ্ছে এই যে এটা একটা কোটেশন, নেতৃত্বের অপরিহার্য গুণ হচ্ছে আত্মবিশ্বাস এবং দ্রুত সার্বিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বা দক্ষতা।
এই প্রশ্নটার উত্তর করো তো দ্রুত, এই প্রশ্নটার উত্তর করো দেখি। হঠকারী মানে হচ্ছে যেটা মূলত হচ্ছে অনেকটা ভ্রান্ত, বা হচ্ছে যেটা যেখানে হচ্ছে চলনা আছে, যেখানে হচ্ছে মূলত মানুষকে ঠকানোর ব্যাপার আছে, এটাকে হঠকারী বলে। ওকে, এরপরে ইয়াতু, ইয়াতু নামটা ইয়াতু, আচ্ছা ইয়াতু 7C বলেছে। 8 বলো, 8 নাম্বারটা বলো। কামরুল শিকদার উত্তর করেছে 8 নাম্বারে ডি বলেছে, বার্নার্ডের কথা বলছে। বাকিরা বলো, বাকিরা বলো, এটা একটা কোটেশন। 8-এর সি বলেছে প্রিয়া ইসলাম এবং রাশেদ বলেছে ডি, 8-এর ডি বলেছে। বাকিরা বলো, প্রমি সরকার বলেছে ডি, ইতু চৌধুরী বলেছে 3 বলেছে, অর্থাৎ বার্টন রাসেলের কথা বলেছে। ইতু চৌধুরীর উত্তর হয়েছে, এবং বাকি যারা বলেছো তোমরা বলো। সিনথিয়া জামান উত্তর, তোমাদের বাকিদের উত্তর দ্রুত কমেন্টস করো, দ্রুত কমেন্টস করো। মাহি আহমেদ, এবং আমরা প্রায় 9টি এমসিকিউতে চলে যাচ্ছি, এবং এটার উত্তর হচ্ছে বার্টন রাসেল। ওকে, এবং নেতৃত্বের অপরিহার্য গুণাবলীর কথা বলেছেন তিনি। নেতৃত্বের অপরিহার্য গুণ, যেটাতে আত্মবিশ্বাস থাকবে, অর্থাৎ সেলফ কনফিডেন্স থাকবে, এবং কুইক এবং হচ্ছে টোটাল যে ডিসিশন সেটা নিতে পারবে, অর্থাৎ কুইক এন্ড টোটাল ডিসিশন যে নিতে পারবে, সেই প্রকৃত অর্থে একজন কি, যে তোমার ভালো নেতা, বা তাকে আমরা ভালো নেতৃত্বের নেতা বলতে পারি। তাহলে টোটাল এবং হচ্ছে কি কুইক যে ডিসিশন মেক করে সেটা যদি পারে, ঠিক আছে। তাহলে অনেকেরই উত্তর হয়েছে, আবার অনেকে ভুল উত্তর হয়েছে। যারা সুরাইয়া পারভিন উত্তর হয়েছে বার্টন রাসেল বলেছে। এরপরে আমরা যাই পরবর্তী প্রশ্ন, রাজনৈতিক দল কিসের ভিত্তিতে গড়ে ওঠে? এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা খুবই কনফিউজিং একটা প্রশ্ন হতে পারে তোমাদের জন্য, কারণ তোমরা অনেকে তোমার যদি তোমরা এটা ভালো করে কি না পড়ো, তোমরা যদি ভালো করে সংজ্ঞা না পড়ো, এবং রাজনৈতিক দলের ধারণা তোমাদের যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু পারবে না, ঠিক আছে। স্যার সিকিউ পড়ানো হবে না, যদি এমসিকিউ কোর্স শেষ হয়ে যায় তাহলে আমরা সিকিউ কোর্স পড়বো, ঠিক আছে। সিকিউ তোমাদের জন্য রেডি করা হচ্ছে আস্তে আস্তে, আগে এমসিকিউ কোর্স গুলো শেষ করো, দেন হচ্ছে আমরা সিকিউর দিকে যাব। ওকে, 9 নম্বর প্রশ্নের উত্তর করতেছে স্নেহা, উত্তর করেছে। স্নেহা বলেছে 9-এর ক, এবং কামরুল শিকদার 9-এর ক বলেছে। সাউদা আফরিন কমেন্টস করেছে, এবং মেহরুন নাজনীন, মেহরুন নাজনীন ক বলেছে। এটার মানে হচ্ছে নীতি ও কর্মসূচির ভিত্তিতে। ভেরি গুড। ন্যায় নীতির ভিত্তিতে, নাকি গুরুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে, নাকি ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে? যারা ক বলেছো তোমাদের সবারই উত্তর হয়েছে। জুবাইদা হাকিম কমেন্টস করেছে, মাহি আহমেদ কমেন্টস করেছে, এবং আরো যারা কমেন্টস করছো তোমাদের সবারই উত্তর হয়েছে। ভেরি গুড। এটা তোমরা যারা হচ্ছে ওই সংজ্ঞাটা পড়েছো না, যে মূল তোমার রাজনৈতিক দলের যারা সংজ্ঞাটা পড়েছো, তোমরা সেখানে দেখেছো কোন একটা নীতির সমর্থনে সংগঠিত সংঘ বিশেষ, এবং তাদের একটা নির্দিষ্ট কর্মসূচি থাকে। প্রত্যেকটা রাজনৈতিক দল গড়ে ওঠার অন্যতম কারণ হচ্ছে একটা নীতি এবং কর্মসূচি। তাদের একটা অন্যতম নীতি থাকবে, যে নীতিকে সামনে রেখে তারা আগাবে, এবং একইভাবে তাদের কর্মসূচি থাকবে। কর্মসূচির মাধ্যমে তারা রাজনৈতিক সচেতনতা সৃষ্টির পাশাপাশি রাষ্ট্রের সমস্যাগুলোকে সমাধান করার জন্য বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নেতৃত্বের প্রয়োজনীয় গুণ কি? আমরা একদম দ্রুত আগাবো। তোমরা যারা আছো ক্লাস শেষ পর্যন্ত থাকো, ইনশাল্লাহ তোমরা অনেক কিছুই জানতে পারবে। একটু দ্রুত বলো যে নেতৃত্বের প্রয়োজনীয় গুণ কি, এখানে উত্তর কোনটা হবে? নেতৃত্বের কি কি গুণাবলী প্রয়োজনীয়? তার মধ্যে একটা বলছে ব্যক্তিত্ব, আত্মবিকাশ এবং ক্ষমতা লিপ্সা। আশা করি তোমরা একটু আগেই সেটা কিন্তু প্রশ্নটা দেখেছো। আমি তোমাদেরকে বার্টন রাসেলের যে সংজ্ঞাটা ছিল সেখানে কিন্তু আত্মবিশ্বাসের কথা বলা হয়েছে, এবং ব্যক্তিত্ব বা পার্সোনালিটি এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্বের ক্ষেত্রে। কিন্তু ক্ষমতার লোভ যার ভিতরে থাকে সে নেতা প্রকৃত অর্থ হতে পারে না, কারণ হচ্ছে তার সবসময় মানুষের যে একটা ভালোবাসা পাওয়া, মানুষের যে সম্মান পাওয়া, শ্রদ্ধা পাওয়া, এটা থাকবে না। আমরা 6ষ্ঠ অধ্যায় পড়তেছি, ঠিক আছে। যারা নতুন যুক্ত হচ্ছে তোমাদেরকে বলছি, এটা 6ষ্ঠ অধ্যায় তোমাদের প্রথম পত্রের, ঠিক আছে। সুরাইয়া পারভিন উত্তর করেছে, উত্তর হয়েছে। সিনথিয়া জামান উত্তর হয়েছে, ইতু চৌধুরী উত্তর হয়েছে, এবং আরো যারা উত্তর করেছো তোমাদের প্রায় সবারই উত্তর হয়েছে। কারণ এই আলফি উত্তর হয়েছে, স্নেহা উত্তর হয়েছে, এবং নাম নাই যার সে উত্তর করেছে। স্যার ইউটিউবে অধ্যায়টা অনেক ভালো করে পড়াইছেন। হ্যাঁ প্রিয়া, এটা ইউটিউবে ফ্রি ক্লাস আছে। 6ষ্ঠ অধ্যায়ের উপরে ইউটিউবে কিন্তু ফ্রি ক্লাস আছে। হ্যাঁ, তোমরা যারা ক্লাসটি করতে চাও, 6ষ্ঠ অধ্যায়ের একদম ডিটেলস ক্লাস আছে, একদম ফার্স্ট টু লাস্ট, এবং হচ্ছে এটা একটা সুপার ডুপার ক্লাস ছিল। এবং তোমরা আজকে এমসিকিউ ক্লাসটা করে ফেলো, এরপরে হচ্ছে তোমরা ইউটিউবের মধ্যে 6ষ্ঠ অধ্যায়টা খুঁজে বের করে পড়ালেখা ইউটিউবের মধ্যে গিয়ে সেখান থেকে তোমরা এটা করে নিতে পারো। ওকে, এটা তোমরা একটু উত্তর করো তো দ্রুত। তোমরা হয়তো উত্তর দেখেই ফেলেছো ইতিমধ্যে, কিন্তু আমরা যেটা বলবো যে এটা বুঝেই আমাদেরকে করতে হবে উত্তরটা।
উপদলকে স্বার্থান্বেষী দল বলা হয় কেননা উপদলের নিকট গৌণ, তাদের কোনো দলীয় কি নাই, যে তাদের কোনো দলীয় নীতি নাই, হ্যাঁ, এবং দলীয় কোনো কর্মসূচি নাই, হ্যাঁ, নাকি ব্যক্তি ও গোষ্ঠী সাধ্য। কোন কারণে? কেননা উপদলের নিকট গৌণ হলো দলীয় নীতি। তাহলে তাদের কাছে গৌণ মানে বুঝো তো, অর্থাৎ কম গুরুত্বপূর্ণ আর কি, অর্থাৎ তাদের কাছে এটা মুখ্য না, হ্যাঁ, কি না, মুখ্য না, অর্থাৎ এটা তাদের জন্য গুরুত্বপূর্ণ না, এটা বোঝাচ্ছে। তো উত্তর কোনটা হবে? তোমরা অনেকে যারা উত্তর করতেছো উত্তর করো, হয় কিনা দেখি তোমাদের মধ্য থেকে। যেমন ধরো শ্রেয়া উত্তর করেছে, স্নেহা সুলতানা উত্তর করেছে, এবং হচ্ছে তাসমিনা জান্নাত আরাফাত উত্তর করেছে, এবং ইয়াতু উত্তর করেছে, জুবাইদা হাকিম উত্তর যেহেতু দেখেই ফেলেছো। ফারহাদ কবির সাহিব উত্তর দেখেও ভুল কেন করতেছো জানি না। ইতু উত্তর করেছে, অনেকেরই উত্তর হয়েছে। রিমঝিম যুক্ত হয়েছে আমাদের সাথে। সাইফুল ইসলাম উত্তর হয়েছে। তাসনুবা নূর উত্তর হয়েছে। সিনথিয়া ইসলাম দ্রুত উত্তর করে। কামরুল ইসলাম উত্তর হয়েছে। ওকে, প্রমি সরকার উত্তর হয়েছে, এবং ফায়াদ উত্তর হয়েছে। ওকে, এরপরের প্রশ্নে আমরা চলে যাই। এটা একটা উদ্দীপক। তোমরা নিশ্চয়ই জানো যে পৌরনীতি বা হচ্ছে অন্যান্য বিষয়ের মধ্যে উচ্চতর দক্ষতামূলক কিছু এমসিকিউ আসে। এই উচ্চতর দক্ষতামূলক এমসিকিউ এর মধ্যে হচ্ছে এরকম উদ্দীপক সহ কিন্তু অনেক এমসিকিউ থাকে। তোমরা এইটার উত্তর করার চেষ্টা করো। নিচের উদ্দীপকটি আমরা পড়বো এখন, সেটা হচ্ছে কি, নিজের উদ্দীপকে বলছে ব্যক্তির চেয়ে দল বড় এবং দলের চেয়ে দেশ বড়। আচ্ছা, চমৎকার কথা। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে আবার দেশ বড়, মানে দলের কথা চিন্তা করে দেশকে ধ্বংস করলে তো হবে না। আচ্ছা, এই উক্তি দ্বারা কোন বিষয়কে বোঝানো হয়েছে? এই উক্তি দ্বারা কোন বিষয়কে বোঝানো হয়েছে? বলো, এটা বলো, এটার উত্তর করো। অলরেডি আমরা এটার উত্তর, এটা হচ্ছে 12 নাম্বার, ঠিক আছে, এটা হচ্ছে 12 নাম্বার। 12 নম্বরের বি বলেছে রাশেদ, এবং হুসাইন মোহাম্মদ কবির বলেছে বি, এ বলেছে। আচ্ছা, নেতৃত্বের সততা, নেতৃত্বের মানসিকতা, নেতৃত্বের দক্ষতা, নেতৃত্বের যোগ্যতা। খুবই কনফিউজিং একটা প্রশ্ন, তোমাদের অনেকেরই হয়তো বা এটা বুঝতে অনেকটা সমস্যা হতে পারে। প্রমি সরকার বলেছে। আচ্ছা, চমৎকার। রাশেদ উত্তর করেছে বি, বলেছে নেতৃত্বের মানসিকতা। এটা উত্তর হচ্ছে নেতৃত্বের মানসিকতা। আমি আমার ব্যক্তিকে বড় মনে করব না দলকে বড় মনে করব, মানসিকতার উপর ডিপেন্ড করতেছে এটা। অর্থাৎ আমার মানসিকতা কেমন, আমি কি আসলে ব্যক্তির ভালো চাই নাকি আমার দলের ভালো চাই, আমি কি আবার দলের ভালো চাই নাকি আমি তোমার দেশের ভালো চাই, বলো। এটা সম্পূর্ণ আমার মানসিকতার উপর ডিপেন্ড করতেছে। আমি যদি সুনাগরিক হই, আমি যদি একজন নেতৃত্ব সম্পন্ন বা ব্যক্তিত্ব সম্পন্ন নাগরিক হই, তাহলে অবশ্যই আমি আমার দেশকে ব্যক্তির চেয়ে দলের চেয়ে উপরে মনে করব, এবং দেশকে আমি সবসময় প্রায়োরিটি দিব। কোনো দলকে ক্ষমতায় রাখার জন্য দেশকে আমরা ধ্বংস করব না। এরপরে 13 নম্বর প্রশ্ন হচ্ছে এটা, যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই কথাটা দ্বারা আসলে কি, মানে বিষয়টির অভাব হলে কি দেখা যায়, মানে এটার যদি কারো ভিতরে অভাব দেখা যায় তাহলে কি হবে? ঠিক আছে, একটু কমেন্টস করো দ্রুত। সোরায়া পারভিন উত্তর হয়েছে, এবং হচ্ছে ফায়াদ উত্তর ভুল হয়েছে, আমারটা হইছে। আচ্ছা, জান্নাত, তাসমিনা জান্নাত খুশি হয়ে গেছে, ভুল হইল, ইয়া তো ভুল হইতেই পারে, সমস্যা নাই, জেনে নাও কেন এটা এমনটা হয়েছে। এবং অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে প্র্যাকটিস না করার কারণে শুধুমাত্র তারা তাদের ভুলগুলো বুঝতে পারে না। প্রিয়া ইসলাম কমেন্টস করেছে বি, বলেছে এটাতে 13 নম্বরে। তার মানে হচ্ছে কি, উদ্দীপকে এটা যদি না থাকে, তোমরা জানো বিগত সরকারের আমলে, অর্থাৎ যে সরকারটা বিদায় নিয়েছে, সেখানে তারা ব্যক্তির চেয়ে, মানে দলের চেয়ে ব্যক্তিকে বড় মনে করতো, আবার হচ্ছে দেশের চেয়ে দলকে বড় মনে করতো, বুঝছো। এই কারণে তাদের কি হয়েছে, দুর্নীতি বেড়েছে। এরপরে দেশপ্রেম বাড়ে নাই, বরঞ্চ কমছে, দলীয়করণ ঘটেছে মারাত্মক লেভেলে। তাহলে এটার উত্তর হবে 1 আর 3। হ্যাঁ, তাহলে এই যে 1 আর 3 এটা হচ্ছে 2 নম্বরে আছে, অর্থাৎ খ। 1 আর 3 হচ্ছে উত্তর, অর্থাৎ দুর্নীতি বাড়বে, দেশপ্রেম বৃদ্ধি পাবে না, বরঞ্চ কমবে, দলীয়করণ হবে। দলীয়করণ মানে হচ্ছে কি, সবকিছু নিজের দলের মধ্যে নিয়ে নেওয়া, ঠিক আছে, সবকিছু নিজেদের দলের অধীনে নিয়ে নেওয়া, এটা হচ্ছে দলীয়করণ। আশা করি তাসনুবা নূর যুক্ত হয়েছেন আমাদের সাথে, উত্তর দিয়েছেন 2, অনুধাবনমূলক। শিহাব সাহিব যুক্ত হয়েছেন কবির, ফারহাদ কবির। সাউদ আফরিন উত্তর হয়েছে, জাইসি উত্তর হয়েছে। ওকে, যাদের নাম মানে উল্টাপাল্টা নাম রাখছো, নিজেদের মা বাবারা যে আকিকা করে যে নামগুলো দিয়েছিল সেগুলো বাদ দিয়ে নিজেদের ইচ্ছা অনুযায়ী মন মতো, হ্যাঁ, নিজেদের ইচ্ছা অনুযায়ী এবং মন মতো
নিজেরাই নিজেদের নাম রেখেছো এবং হচ্ছে যে ফেসবুকের মধ্যে সেই নামটা দিয়েছো। এই নামগুলো খুবই বিশ্রী এবং বাজে, এবং নিজেদের মা বাবাদের মতো করে নামগুলো তোমরা নিজেদের মতো করে টাইমলাইনে দাও। এবং অনেকেই দেখতে পাচ্ছি এখানে ছদ্ম নামে বা হচ্ছে উল্টাপাল্টা নামে কমেন্টস করতেছো। নিজেদের মা বাবারা যে নামগুলো রেখেছে সেগুলো খুবই চমৎকার এবং সুন্দর, ওইটাকেই সুন্দর মনে করো। যেমন ধরো আমার নাম হচ্ছে মোহাম্মদ রাসেল, হ্যাঁ, মোহাম্মদ রাসেল। এই জায়গাটাতে দেখো এই নামটা কি অসুন্দর কোনোভাবে বলো তো? তো আমি কি এটাকে বাদ দিয়ে কি আমি রাসেল ইকবাল, রাসেল খান, হ্যাঁ, এই টাইপস এর কিছু লিখছি? অথবা হচ্ছে অন্য কোনো মানে আসমান থেকে নাজিল হওয়া কোনো নাম দিয়েছি? দেই নাই তো। ওকে, এখানে যেটা বলছি সিনথিয়া জামান। সিনথিয়া জামান প্রশ্ন উত্তর করেছে ক বলেছে দূরদর্শিতা, ভেরি গুড। এরপরে হচ্ছে সাইফুল ইসলাম উত্তর ভুল হয়েছে। নাহরুন নাজনীন, আচ্ছা নাহরুন নাজনীন, আচ্ছা আমি আসলে ওইভাবে স্পষ্টভাবে দেখি না। তাসমিনা জান্নাত আরাফাত উত্তর হয়েছে। যারা উত্তর করতেছো দ্রুত করো। স্যার পরিণতি সেকেন্ড পেপারে হিস্ট্রি কথা এত বেশি কেন স্যার? এত বেশি হচ্ছে এটার পিছনে কারণ হচ্ছে তোমাদের দ্বিতীয় পত্রের মধ্যে, তোমরা জানো কিনা জানি না, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পরিণতি থেকে কিন্তু অসংখ্য প্রশ্ন আসে, অসংখ্য প্রশ্ন। এবং তোমাদের পরিণতির দ্বিতীয় পত্রের মধ্যে যে হিস্ট্রি আছে বা ইতিহাস আছে, সেই ইতিহাস থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। আমরা যেহেতু এই অধ্যায়টা পড়তেছি এখন, ষষ্ঠ অধ্যায় যেটা, যেহেতু আমাদের ইতিপূর্বে 3টে ক্লাস হয়েছে, আজকে 4র্থ ক্লাস, এবং ষষ্ঠ অধ্যায় আজকে শেষ হবে। এরপরে সপ্তম অধ্যায় এবং দশম অধ্যায়, এরপরে প্রথম পত্র শেষ। এরপরে আমরা দ্বিতীয় পত্রে চলে যাব এবং প্রথম অধ্যায় থেকে আমরা শুরু করব। এবং প্রথম অধ্যায়ের মধ্যে প্রথম পর্যায়ক্রমিক ভাবে আমরা প্রথম অধ্যায়ের মধ্যে প্রত্যেকটা বিষয় আমরা জানবো। ওকে, এরপরে দেখো তোমরা যারা উত্তর করেছো, মাই লাস্ট নেম আনফ্রুটফুল ফর ইউ, আচ্ছা প্রমাণিক, রাশেদ পরামানিক, পরামানিক। ওকে, আশফিয়া জান্নাত এখানে উত্তর করেছে ক দূরদর্শিতা। যারা দূরদর্শিতা উত্তর করেছে তোমাদের সবারই উত্তর হয়েছে। তাজনুবা উত্তর করেছে, সাউদ আফরিন উত্তর করেছে, ফায়াত উত্তর করেছে, এবং সুরাইয়া পারভিন স্যার আইডিটা আমার আম্মুর, আপনি আমার আম্মুকে ডাক দেন, আমার নাম মুশফিকা হুসাইন রাইসা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আন্টিকে আর ডাকবো না, তোমাকে ডাকতে হবে আর কি, রাইসা। এগুলোর নামগুলো মনে রাখতে পারি না, আমার একটা মুদ্রা দোষ আছে, হ্যাঁ, নাম মনে থাকে না। বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে কোন দেশটিতে? এখানে বহুদল বলতে মানে অনেকগুলো দল যেখানে থাকে, অর্থাৎ আমরা জানি যে দল ব্যবস্থা 3 ধরনের। দল ব্যবস্থা কয় ধরনের? দল ব্যবস্থা আমরা 3 ধরনের। একটা হচ্ছে এক দল, আর একটা হচ্ছে দ্বিদল মানে 2 দল আর কি, আর একটা হচ্ছে বহুদল। এখানে একদল ব্যবস্থা আছে এমন দেশের মধ্যে চীন আছে, কিউবা আছে এবং উত্তর কোরিয়া। হ্যাঁ, মনে রাখবা, চীন, কিউবা এবং কি উত্তর কোরিয়ার কথা বলছি। চীন, কিউবা এবং উত্তর কোরিয়া, উত্তর কোরিয়া। ওকে, এবং এটা হচ্ছে একদল ব্যবস্থার দেশ। এরপরে দ্বিদল ব্যবস্থা আছে না, যেমন ধরো ইউকে এবং ইউএসএ। এখানে ইউকে তে ইউনাইটেড কিংডমের মধ্যে একটা হচ্ছে লেবার পার্টি আর একটা হচ্ছে কনজারভেটিভ পার্টি। ইউএসএ তে রিসেন্টলি নির্বাচন হয়েছে, সেগুলো তোমরা জানার কথা। এটা ডেমোক্রেটিক পার্টি আর একটা হচ্ছে রিপাবলিকান পার্টি। বহুদল ব্যবস্থা আছে এমন দেশের মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া। ওকে, এর পাশাপাশি আরো অনেক দেশ আছে, পাকিস্তানও বহুদলীয় দেশের অন্তর্ভুক্ত। তো এখানে দল ব্যবস্থা, বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে কোন দেশটিতে? আচ্ছা, তার মানে তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছো এখানে ভারতের কথা আসছে। চীন একটা একদলীয়, এটাও 2 দলীয়, এটাও 2 দলীয়। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের মধ্যে কয়টা দল আছে বলছি? প্রধান দল হচ্ছে 2টি, ঠিক আছে। চট্টগ্রামকে আসো আইনি, আচ্ছা এটা কি বলতেছে এখানে? আশফিয়া জান্নাত উত্তর করেছে, ইয়াতু উত্তর করেছে এবং স্নেহা উত্তর করেছে। আশফিয়া তোমার উত্তর ভুল হয়েছে, এবং ইয়াতু উত্তর হয়েছে, এবং হচ্ছে স্নেহা উত্তর হয়েছে, তাজমিনা জান্নাত আরাফাত উত্তর হয়েছে, ফারহাদ কবির উত্তর হয়েছে, আলফি উত্তর হয়েছে, এবং ফারিহা জামান উত্তর হয়েছে, এবং শ্রেয়া উত্তর হয়েছে। যারা বি বলেছে তোমাদের সবারই উত্তর হয়েছে। রাশেদ প্রামাণিকের উত্তর ভুল হয়েছে, এবং সুরাইয়া পারভিনের উত্তর হয়েছে, তাসনুবা উত্তর হয়েছে। যারা সঠিক উত্তর দিয়েছে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং এইভাবে যদি আমরা প্রত্যেকটা জিনিস জেনে যাই তাহলে কিন্তু আমাদের আর এত বেশি কষ্ট হবে না। যেমন ধরো দল ব্যবস্থা সম্পর্কে আমি বলছি যে দল ব্যবস্থা 2 ধরনের, একটা হচ্ছে একদল ব্যবস্থা আর একটা হচ্ছে দ্বিদল ব্যবস্থা। দ্বিদল ব্যবস্থাকে বাই পার্টিও বলা হয়। কি বলা হয়? এই যে দেখো, বাই পার্টিও বলা হয়, অর্থাৎ 2 দল ব্যবস্থার রাষ্ট্রকে। হ্যাঁ, এইখানে এরপরের প্রশ্নে আমরা চলে যাই। সেটা হচ্ছে কি 16 নম্বর প্রশ্ন। আমরা প্রায় অর্ধেকের বেশি এমসিকিউ অলরেডি শেষ করে ফেলেছি, একটু ধৈর্য ধরলে বাকিগুলো শেষ করা যাবে।
কোন নেতার বক্তব্য এবং কাজ দ্বারা জনগণ ভীষণভাবে অনুপ্রাণিত হলে উক্ত নেতৃত্বকে কি বলা হয়? আমরা সচরাচর যেটা জানি, কারো বক্তব্য শুনে, কারো আচার আচরণে, কারো কাজ দ্বারা যদি বাকিরা অনুপ্রাণিত হয়, অনেকে হয়ে যায় না যে পাগলা ফ্যান ফ্যান হয়ে যায় না অনেকে, মানে তার কাজকর্ম, তার কথাবার্তা, তার চাল চলন। হ্যাঁ, তোমাদের আনোয়ার স্যারের অনেকে ফ্যান হয়ে গেছে না, যে পড়ানোর স্টাইল অনেক ভালো। হ্যাঁ, তো ওইরকম যে মোটামুটি ভাবে আহ যখন হচ্ছে কারো আচরণ দ্বারা, কারো কথা দ্বারা, কারো বক্তব্য দ্বারা, কারো ভাষণ দ্বারা যখন কেউ খুব বেশি মানে কি হয়, অনুপ্রাণিত হয়, তখন সেই নেতৃত্বকে কি বলে এটা বলেছে। এবং তোমরা অলরেডি উত্তর করেছো, যে যারা ক বলেছে প্রথমেই যে উত্তর করেছে তার মধ্যে হচ্ছে আকলিমা জান্নাত উত্তর হয়েছে, ভেরি গুড। নামনাই ও উত্তর করেছে, কামরুল শিকদার উত্তর করেছে, রাশেদ প্রামাণিক উত্তর করেছে, প্রিয়া ইসলাম উত্তর করেছে, নাজনীন উত্তর করেছে, এবং হচ্ছে হুসাইন মোহাম্মদ উত্তর হয়েছে, মাহি উত্তর হয়েছে, এবং হচ্ছে ফারহাদ উত্তর হয়েছে, ইতু উত্তর হয়েছে, জাইসি উত্তর হয়েছে, আশপিয়া জান্নাত উত্তর হয়েছে, জুবাইদা উত্তর হয়েছে, এবং সিনথিয়া উত্তর হয়েছে, আলফিয়া আক্তার উত্তর হয়েছে, এবং নাজমিন স্যার আমিও আপনার ফ্যান। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সুরাইয়া পারভিন উত্তর হয়েছে, এবং আরো যারা উত্তর করেছো ডাই হার্ট ফ্যান, ডাই হার্ট ফ্যান, এটা কে আবার? হ্যাঁ, এই যে সম্মোহনী নেতৃত্ব যারা উত্তর করেছে, যেমন সম্মোহনী নেতৃত্বের উদাহরণের মধ্যে তোমাদের যাদের নেতৃত্ব সম্মোহনী ছিল তাদের মধ্যে হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক, হ্যাঁ শেরে বাংলা, এর পাশাপাশি হচ্ছে মৌলানা ভাসানী, এর পাশাপাশি মহাত্মা গান্ধী, শেখ মুজিবুর রহমান, এর পাশাপাশি হচ্ছে সেরকম আরো অনেকেই আছে যাদেরকে মোটামুটি ভাবে আমরা সম্মোহনী নেতা হিসেবে বিবেচনা করি। এটা একটা উদ্দীপক, এবং এটা পড়ো, এই উদ্দীপকটার উত্তর করার চেষ্টা করো, দ্রুত পড়ো, এবং হচ্ছে প্রশ্নটার উত্তর করার চেষ্টা করো। ওকে ওকে ওকে, উত্তর করো, আশা করি তোমরা পারবা। এটা পড়ো, পড়ে আমাকে উত্তরটা দাও, দ্রুত উত্তর করবা, কেমন? এটা আমরা একদম শেষের দিকে চলে আসছি। উদ্দীপকে ক রাষ্ট্রে কি ধরনের দলীয় ব্যবস্থা বিদ্যমান? এখানে বলছে যে ক একটি মানে একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং জাতীয় নির্বাচনে করিম তার দলের পক্ষে কাজ করেন, দলটি অন্য দলটির চেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেন এবং সরকার গঠন। রাষ্ট্রে কি ধরনের দলীয় ব্যবস্থা? এখানে একটি দল বলছে রাষ্ট্রীয় নির্বাচনে করিম তার দলের পক্ষে কাজ করেন, দলটি অন্য দলটি সে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেন এবং সরকার গঠন করেন। নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো এখানে একটা দল সরকার গঠন করেছে আর একটা দল বিরোধী দলের ভূমিকা পালন করেছে। স্বভাবত আমরা এই ধরনের দল ব্যবস্থা দেখি মূলত দুই দল ব্যবস্থা থাকলে, তাই না? দুই দল ব্যবস্থা থাকলে তো আমরা স্বাভাবিকভাবে এটাকে উত্তর করতে পারবো, আমরা আশা করি উত্তর করতে পারবো দুই দলীয় ব্যবস্থা। এটা মূলত হয় ইউএসএ এবং ইউকে তে, বিশেষ করে ইউএসএ এবং ইউকে তে। আমি তোমাদেরকে দুইটা করে দল, এখানে ডেমোক্রেটিক এবং রিপাবলিকান পার্টির কথা বলছি, এখানে লেবার পার্টি আর এটা হচ্ছে কনজারভেটিভ পার্টি। আমি লিখছি না, বিস্তারিত লিখছি না, তোমরা জাস্ট মনে রাখবা। এর পরে আমরা চলে যাই, যেহেতু আমরা দ্রুত আগাচ্ছি। ঠিক একই প্রশ্ন, একটি গণতান্ত্রিক, এটা প্রশ্ন একই। উদ্দীপকে করিম কি ধরনের দলের সদস্য? আচ্ছা, করিম কি ধরনের দলের সদস্য বলছে না? নিশ্চিতভাবে আমরা বলতে পারবো করিম একজন কি রাজনৈতিক দলের সদস্য। তাহলে এখানে দেখো যে তিনি গণতান্ত্রিক, জাতীয় নির্বাচনে করিম তার দলের পক্ষে কাজ করেন। জাতীয় নির্বাচনে কাজ করলে নিশ্চয়ই সেটা রাজনৈতিক দল হবে, এটাতে কোনো সন্দেহ নাই। এগুলো তোমরা পারবা, এই জন্য আমি স্কিপ করে যাচ্ছি। এরপরে যায় সংখ্যার ভিত্তিতে দল ব্যবস্থাকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়। যে অলরেডি আমি তোমাদেরকে দল ব্যবস্থা সম্পর্কে বলছিলাম, একটাকে এক দল বলা হয়, আর একটাকে হচ্ছে দ্বিদল ব্যবস্থা বলা হয়, আর একটা হচ্ছে কি বহুদল ব্যবস্থা। তাহলে আমরা তিন ধরনের দল ব্যবস্থা দেখতে পাচ্ছি, 1 2 3। ওকে, তাহলে আমরা দল ব্যবস্থা কয় ধরনের হবে? দল ব্যবস্থা 3 ধরনের হবে। তোমরা দ্রুত কমেন্টস করতে থাকো। যেমন এখানে 18 19 নম্বরের উত্তর করছো, ভাই আজকে কয়টা এমসিকিউ করাবেন? আমি প্রতিদিনই 25টা প্লাস এমসিকিউ করাই, এবং আমি ব্যাখ্যা সহ তোমাদেরকে পড়াই, এবং এমন এমসিকিউ গুলো আমি বাছাই করি যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি থাকে। ওকে, 19-এর সি যারা বলেছো তোমাদের সবারই উত্তর হয়েছে। এবং এরপরে 20 নম্বর প্রশ্নে চলে যায়, কোন দেশে বিরোধী দলকে রাজা ও রানীর বিরোধী দল বলা হয়? বিশেষ করে ইউকে তে আমরা জানি যে রাজা এবং রানী থাকে, তাই না? আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে, বর্তমান রাজা বা রানী কে? কমেন্ট সেকশনে জানাতে পারো সেই রাজা বা রানী কে। ইউকে তে বিশেষত এখানে উত্তরটা দিয়ে ফেলেছে। ইউকে তে বিশেষত যেটা দেখা যায় সেটা হচ্ছে কি যে এই জায়গাটাতে, যে ইউকে তে রাজা বা রানীর বিপরীতে বিরোধী দল। সাজ্জাদ কোথায়? টাইপ কেউ করছে? কি এরকম 3-4টা সঠিক উত্তর দিয়ে দিছে, এটা আর আমি পালানো হইলো তো।
এই ওরা একটু ডাকো। এখানে যেটা বলছি যে সেটা হচ্ছে কি যে তোমার বিরোধী দলকে রাজা ও রানীর বিরোধী বলা হয়। অর্থাৎ রাজা বা রানীর কেন, কারণ হচ্ছে এখানে ইউকে তে যে রাজা বা রানী থাকে, তো স্বাভাবিকভাবে তিনি একজন সম্মানিত বা হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। কিন্তু ইউকে তে রাজা রানীর বাইরেও আরেকটা হচ্ছে ক্যাবিনেটেড সরকার থাকে। হ্যাঁ, সরকার থাকে। সেই সরকারের বাইরেও আরেকটা কি বিরোধী সরকার থাকে, বিরোধী দল থাকে। এই বিরোধী দলটা স্বাভাবিকভাবে মনে করা হয় যে বিরোধী দল যারা থাকে তারা হচ্ছে কার বিরোধী, রাজা বা রানীর বিরোধী দল বলা হয়ে থাকে। ঠিক আছে, আশা করি তোমরা আনসার দেওয়া আছে। হ্যাঁ, আনসারটা দেওয়া আছে। এবং কিং চার্লস এর কথা বলেছে রাশেদ পরামানিক, চার্লস এর কথা বলছে প্রিয়া, এবং হচ্ছে শ্রেয়া চার্লস। তৃতীয় চার্লস বলতে হবে বাবুরা, চার্লস বললে হবে না, তৃতীয় চার্লস। ওকে, একজনও সঠিকভাবে বলতে পারো নাই, চার্লস কিং, তৃতীয় চার্লস এটা তো বলতে হবে, তৃতীয় না বললে তো উত্তর হবে না, তাই না? তো এই জন্য হচ্ছে তোমাদেরকে একটু মনে রাখতে হবে, চার্লস, তৃতীয় চার্লস কিং রাজা, তৃতীয় চার্লস। ওকে, এরপরে প্রশ্নে আমরা চলে যাই যে নেতৃত্ব কি ধরনের গুণ। আচ্ছা, নেতৃত্ব হচ্ছে মূলত এমন একটা গুণ যেটা বলছো, না না করতে হবে না, এখানে যে নেতৃত্ব কি ধরনের গুণ যেটা সেটা হচ্ছে কি যে নেতৃত্ব কি ধরনের গুণ। আচ্ছা, এটা কি রাজনৈতিক গুণ নাকি সামাজিক গুণ নাকি ধর্মীয় নাকি হচ্ছে সাংস্কৃতিক? দেখো, আমরা যে নেতৃত্বের চর্চা করি সেই নেতৃত্বটা আমরা আসলে কোত্থেকে শিখি? আমরা কিন্তু সবাই ওই যে এরিস্টটলের একটা কথা আছে না, সেটা হচ্ছে কি মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব। মানুষ সামাজিক ও কি রাজনৈতিক জীব বলছে না, এই যে সামাজিক ও রাজনৈতিক জীব আমরা, তো স্বাভাবিকভাবে সামাজিক ও রাজনৈতিক জীব হিসেবে আমরা প্রত্যেকে সামাজিক এবং রাজনৈতিক। তো এখন উত্তর কোনটা হবে? যেহেতু আমরা সামাজিক এবং সমাজের মধ্যে আমরা নেতৃত্বের চর্চা করি, আমরা যা কিছুই করি সমাজের মধ্যেই করি এবং সমাজের মধ্যেই আমরা বেড়ে উঠি, সমাজের আলো বাতাসের মধ্যে আমরা বড় হই, আমরা সমাজ থেকেই শিখি, যার কারণে সমাজের মধ্য থেকেই আমাদের নেতৃত্বটা তৈরি হয়। যে যেই সমাজে অবস্থান করছে সেই সমাজের মধ্যেই তার নেতৃত্ব তৈরি হচ্ছে। এবং এই কারণে সমাজকে নেতৃত্বের অন্যতম মানে নেতৃত্ব কি ধরনের গুণ যখন বলা হবে সেটাকে বলা হবে আমরা স্বাভাবিকভাবে সামাজিক গুণ। আচ্ছা, তোমরা যারা রাজনৈতিক গুণ বলছো তোমাদের উত্তর ভুল হয়েছে, বিশেষ করে যারা ভুল উত্তর দিয়েছে আকলিমা জান্নাত, উত্তর যারা সঠিক দিয়েছে তাদেরটা বলবো না। এরপরে হচ্ছে ফারহাদ কবির ভুল উত্তর দিয়েছে এবং ইয়াতু ভুল উত্তর দিয়েছে, এবং হচ্ছে আরো যারা ভুল উত্তর দিচ্ছ তোমাদেরকে বলবো তোমাদের একটু এটার বিষয়ে একটু সচেতন থাকতে হবে। একটু চিন্তা করলেই কিন্তু এটার উত্তর দেওয়া যেত। এটা কোনোভাবেই রাজনৈতিক গুণ নয়, বরঞ্চ এটা একটা সামাজিক গুণাবলী। ঠিক আছে, তো নেতৃত্ব কি ধরনের গুণ? নেতৃত্ব একটা সামাজিক গুণ। এবার তোমরা এটাই উত্তর করো, এটা আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। এই উত্তরটা আমি তোমাদেরকে একবার অলরেডি বলেছি যে দ্বিদল ব্যবস্থাকে ইংরেজিতে কি বলা হয়, দ্বিদল ব্যবস্থার ইংরেজি অর্থ কি, এটা কিন্তু আমি একবার অলরেডি বলে দিয়েছি। তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও, আশা করি তোমরা পারবা। ঠিক আছে, জুবাইদা হাকিম কমেন্টস করেছে, ক বলেছে, এবং রাশেদ প্রমাণিক কমেন্টস করেছে, 2 বলেছে, বাই পার্টি বলেছে। যারা 1 বলতেছো 21 নম্বর 22 নম্বর প্রশ্নের মধ্যে 22 মধ্যে বাই পার্টি। ওকে, কামরুল শিকদার বলেছে উত্তর হয়েছে। আমি তাহলে আর সময় নষ্ট করছি না, তোমরা এটা পারবা, কারণ অলরেডি আমি তোমাদেরকে ইতিপূর্বে এটা নিয়ে কথা বলেছিলাম। এরপরে প্রশ্ন হচ্ছে উদ্দীপক সহ, এটা একটু পড়ো। জনাব মুতালেব বাস ট্রাক মালিক সমিতির একজন নেতা। আচ্ছা, ভেরি গুড, তিনি একজন নেতা। ক্ষমতা যাওয়ার লক্ষ্য না থাকলেও মানে ক্ষমতায় যাওয়ার তার কোনো লক্ষ্য নাই। তাহলে দেখো, খেয়াল করো, বিষয়টা বোঝার চেষ্টা করো, তার ক্ষমতায় যাওয়ার কোনো লক্ষ্য নাই। আচ্ছা, আমরা স্বভাবত যেটা জানি যে ক্ষমতায় যাওয়ার লক্ষ্য থাকে না, একমাত্র হচ্ছে এমন একটা গোষ্ঠী যারা হচ্ছে সামাজিক গোষ্ঠী, এমন একটা সামাজিক গোষ্ঠী, এমন একটা সামাজিক গোষ্ঠী যারা নিজেদের স্বার্থের জন্য আন্দোলন করে। সামাজিক গোষ্ঠী নিজেদের স্বার্থ, নিজেদের স্বার্থের জন্য, নিজেদের স্বার্থের জন্য কি করে? স্বার্থের জন্য আন্দোলন করে, বুঝছো? তাহলে এমন একটা সামাজিক গোষ্ঠী যারা নিজেদের স্বার্থের জন্য আন্দোলন করে, এবং বলছে কি যে লক্ষ্য না থাকলেও তার সংগঠনের তোমার দাবি আদায়ের ব্যাপারে, দাবি হবে এটা, এটা ভুল হয়েছে, দাবি আদায়ের ব্যাপারে তিনি সোচ্চার। উদ্দীপকে কোন ধরনের সংগঠনের প্রতি ইঙ্গিত করা হয়েছে? তোমরা আশা করি এটার উত্তর পারবে, কারণ সামাজিক গোষ্ঠী এবং নিজেদের স্বার্থ আদায়ের জন্য, এটা কোনোভাবেই রাজনৈতিক গোষ্ঠী নয়, এটি একটি সামাজিক গোষ্ঠী। এবং রাজনৈতিক গোষ্ঠী হলে সেটা রাজনৈতিক দল হয়ে যেত, কিন্তু এখানে রাজনৈতিক গোষ্ঠী নয় বরঞ্চ সামাজিক গোষ্ঠী, এবং যার কারণে এটা একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। তোমরা অনেকে উত্তর করেছো, 23 নম্বরের উত্তর অনেকেরই হয়েছে, যেমন বি বলেছে
রাশাদ প্রামাণিক বি বলেছে, ফারহাদ কবির বলেছে। এখন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কারা? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এমন একটা সামাজিক গোষ্ঠী যারা নিজেদের স্বার্থ আদায়ের জন্য সরকারকে চাপ প্রয়োগ করে এবং সরকারকে অনেক সময় চাপ প্রয়োগ করার মাধ্যমে বাধ্য করে। ঠিক আছে, এখন ছাত্ররা সরকারের কাছে একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। দেখো এখন সরকারের কাছে কারা চাপ সৃষ্টিকারী জানো? এই যে ছাত্ররা। আমি কিন্তু একটু আগেও কিন্তু ফেসবুকের মধ্যে পোস্ট দিয়েছি একটা ইউনূস সরকারকে নিয়ে। তো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কেন? যে কারণ হচ্ছে ছাত্ররা এখন সরকারকে বাধ্য করতেছে যে এটা করতে হবে। তো এটা করলে কাদের লাভ? এটা করলে হচ্ছে ছাত্র জনতার লাভ, অর্থাৎ ছাত্র নাগরিকদের লাভ। তো আমাদের অর্থাৎ সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষদের লাভ। তাহলে তারা একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। ওকে, এরপরে প্রশ্ন এখানে যেটা বলছে, অলরেডি যদিও বা তোমরা উত্তর অনেকেই দেখে ফেলেছো। এখানে জনাব মোতালেব যেটা অর্থাৎ উদ্দীপক আগেরটা আর কি, বর্ণিত সংগঠনের কার্যক্রমের ফলে গোষ্ঠীর স্বার্থ আদায় হয়। কাদের স্বার্থ আদায় হয়? ওই যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যারা আছে না, যে তারা তাদের স্বার্থটা আদায় করে নেয় এই যে আন্দোলনের মাধ্যমে। এই সংগঠনগুলো প্রকাশ্যে অথবা হচ্ছে গোপনে প্রচারণা চালিয়ে নিজেদের স্বার্থ আদায় করার চেষ্টা করে। আশা করি তোমরা এটার উত্তর দিতে পারবে। বলো তো এটার উত্তর করো। ওকে, অনেকজনকে আলবি তামিম অনেকজনকে মেনশন করেছে, থ্যাংক ইউ সো মাচ আলবি। ওকে, এরপরে হচ্ছে আফরিন শ্রেয়া 24 নম্বরের উত্তর। 25 নম্বরের উত্তরটা করো। 25 ফারহাদ উত্তর করেছে, বলেছে মানে 1 আর 3 বলেছে। অর্থাৎ চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কাজ হলো সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে প্রভাবিত করা। ভেরি গুড, উত্তর হয়েছে এটা। এরপরে হচ্ছে জনস্বার্থ, সমস্বার্থ ও সমমনোভাব সম্পন্ন লোকদেরকে সংগঠিত করা। আচ্ছা, সমস্বার্থ সমমনোভাব, আচ্ছা নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করা। আচ্ছা, এটা 1 আর 3 এটা কোনোভাবেই হবে না, সুতরাং ক নাম্বার যেটা আছে এটা ভুল হবে। ঠিক আছে, এটা উলটপালট হয়ে গেছে, এটা ভুল করেছে। এই ধরনের ভুল যাতে না হয় আমি ওকে বলে দিব। এটা তোমাদের জন্য একটু তোমরা এটা উত্তর দেখতে পাচ্ছ। আজকের ক্লাসটাতে কয়টা ভুল হয়েছে আমি জানি না আসলে কিভাবে হয়েছে। বেশ কিছু ভুল হয়েছে, এটা কোনোভাবেই উচিত না, সমীচীন না। ওকে, এখানে দেখো নেতৃত্ব বলতে কোন ব্যক্তির সেই গুণাবলীকে বোঝায় যা অন্যকে প্রভাবিত করে। আচ্ছা, নেতৃত্ব বলতে কোনো ব্যক্তির সেই গুণাবলীকে বোঝায় যা অন্যকে প্রভাবিত করে। আচ্ছা, এরপরে হচ্ছে অন্যকে পরিচালিত করে। এরপরে অভীষ্ট লক্ষ্য অর্জনে সাহায্য করে। কোনটা হবে? কোনটা আসলে নেতৃত্ব? যে কাজ বা যে নেতৃত্বের মাধ্যমে, হ্যাঁ আসপিয়া জান্নাত এটা ওই টাইপিস্ট হচ্ছে ভুল করে দিয়ে ফেলেছে। হ্যাঁ, এইগুলো তো উত্তর দেওয়া থাকে তাই না? উত্তরগুলো দেওয়া থাকে, আমরা যখন করি উত্তরগুলো দেওয়া থাকে, যখন টাইপ করে সেই উত্তরটা মানে জাস্ট টিক চিহ্নটা বাদ দিয়ে ওইটা রেখে দেওয়া হয় আর কি। ঠিক আছে, কোনটা উত্তর এটা তো ওনারা স্লাইডে অ্যাড করতে হবে, তো ওনারা তো আসলে এগুলো পারে না, বুঝছো? মানে এগুলো সবগুলো যে ওরা পারবে এরকম না। তো উত্তরগুলো যেগুলো দেওয়া থাকে এগুলো জাস্ট হচ্ছে ওই টিক মার্কটা রিমুভ করে ওইখানে একটা স্লাইড বসাতে হয়, যেটা হচ্ছে এই নীল কালারের আসে আর কি। ঠিক আছে, যাই হোক এখানে এটা কোনো ফ্যাক্ট না, তোমরা এটা দেখো, এটার উত্তরটা করো। নেতৃত্ব বলতে কোনো ব্যক্তি সেই গুণাবলীকে বোঝায় যা অন্যকে প্রভাবিত করে এবং অন্যদিকে হচ্ছে অন্যকে পরিচালিত করে আবিষ্ট লক্ষ্য অর্জনে সাহায্য করে। কোনটা হবে? অলরেডি তোমরা অনেকেই উত্তর করেছো দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে আলফি আক্তার কমেন্টস করেছে, ইটু কমেন্টস করেছে। আচ্ছা, উত্তর কি আসলে তিনটা হবে? তিনটা কি হবে? উত্তর হচ্ছে তিনটা হবে। কেন হবে? কারণ হচ্ছে অন্যকে প্রভাবিত করে। যেমন ধরো আমি তোমাদের বলছি, একজন বলছে ডাই হার্ট ফ্রেন্ড, হ্যাঁ ডাই হার্ট ফ্রেন্ড, আমি জানি না এটা কিভাবে সে বলছে যে যার হচ্ছে মানে আরেকজনকে প্রভাবিত ইনফ্লুয়েন্স করতেছে, যে আমি যেভাবে বলতেছি বাকিরা বা হচ্ছে নেতা যেভাবে বলতেছে সেভাবে বাকিরা পরিচালিত হচ্ছে। আবিষ্ট লক্ষ্য অর্জন, নির্দিষ্ট নেতার একটা টার্গেট থাকবে যে এটা করতে হবে আমাকে, এটা করব। আবিষ্ট বা হচ্ছে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, সেই লক্ষ্যের দিকে নেতৃত্ব বা নেতা এগিয়ে যায়। তাহলে আশা করি তোমরা এটা বুঝেছো এবং বুঝতে পেরেছো। এরপরের প্রশ্ন হচ্ছে কি, যে তোমার একদলীয় ব্যবস্থা গণতন্ত্র বিরোধী। এখানে আমরা জানি যে এটা গণতন্ত্রের মধ্যে থাকে না, এটা গণতন্ত্রের কোনো বিষয় নয়, এবং এটা সম্পূর্ণভাবে একদল দেখা যায় সমাজতন্ত্রী রাষ্ট্রে এবং একনায়কতান্ত্রিক রাষ্ট্রে। ঠিক আছে, সমাজতন্ত্রী এবং কি একনায়কতান্ত্রিক রাষ্ট্রে, সমাজতন্ত্রী এবং একনায়কতান্ত্রিক রাষ্ট্রে। এখানে মেইনলি হচ্ছে একদলীয় ব্যবস্থা গণতন্ত্রের, কারণ এখানে মেনে নিতে হয় একমাত্র আদর্শকে, এটা হবে একজন নেতার নেতৃত্বকে, এটাও হবে একমাত্র দলকে। আচ্ছা দেখো, সমাজতন্ত্রী, এখানে গণতন্ত্রের মধ্যে এটা থাকবে না, কারণ গণতন্ত্রের মধ্যে অনেকগুলো দল থাকে,
এবং গণতন্ত্রের মধ্যে অনেক নেতা থাকে, গণতন্ত্রের মধ্যে অনেক আদর্শ থাকতে পারে, ঠিক আছে। তো এই কারণে হচ্ছে গণতন্ত্র এটা হবে না। তো যা স্বাভাবিকভাবে সমাজতন্ত্র এবং একনায়কতন্ত্রের মধ্যে এটা দেখা যায়। তো এই কারণে সমাজতন্ত্র একনায়কতন্ত্রের মধ্যে একদলীয় ব্যবস্থা আমরা দেখা যায়। তো এটার উত্তর কি হবে? এটার 27-এর উত্তর তোমরা করেছো। 27-এর উত্তর হচ্ছে ঘ। তো এর পরে আমাদের আরেকটা প্রশ্ন আছে, এটা হচ্ছে কি, জনগণ অন্ধ আনুগত্য প্রদর্শন করে কোন ধরনের নেতৃত্বে? আচ্ছা, আমি যেটা বলছি আর কি একটু আগে, যে নেতা যেটা বলতেছে, নেতার জন্য সে প্রাণ দিতেও প্রস্তুত। নেতা যদি বলে যে হ্যাঁ এখন আমার জন্য মরতে হবে, কর্মীরা সেই মরতেও রাজি। এটা কোন ধরনের নেতৃত্ব হয়, যেটা আমি বলছি আর কি, যে সম্মোহনী নেতৃত্বে এটা দেখা যায়। আবার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি, যে নেতা নেতা সবার মতামতকে নেতা মতামতকে গুরুত্ব দেয়, মানে নেতা সবার মতামতকে কি গুরুত্ব দেয় কোন ধরনের তোমার নেতৃত্বে? সেটা হবে গণতান্ত্রিক নেতৃত্বে। কিন্তু এটা হচ্ছে সম্মোহনী নেতৃত্ব। সম্মোহনী নেতৃত্বের উদাহরণ আমি তোমাদেরকে বলছিলাম, এটা হচ্ছে সর্বশেষ খুব সম্ভবত, এরপরে থাকলেও থাকতে পারে। রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কি, যে কোন কোন বৈশিষ্ট্য থাকলে সেটাকে আমরা রাজনৈতিক দল বলবো? ক্ষমতা লাভের চেষ্টা থাকে, এটা তো থাকেই। জনমত গঠন করে, এটাও করে। দক্ষ ও পেশাগত জনশক্তি তৈরি করে, এটা করে না। এটা দক্ষ জনশক্তি বা তোমার পেশাদার তৈরি করা, এটা কোনোভাবে রাজনৈতিক দলের কাজ নয়। তাহলে প্রথম দুইটা হবে উত্তর। এবং তোমরা যারা এটার উত্তর পেরেছো, বা তোমরা মনে মনে হইলেও তোমরা ধারণা করতেছো যে এটা উত্তর হইতে পারে, তোমাদের উত্তর হবে, ঠিক আছে। যেহেতু আমাদের সময় ওভার হয়ে গেছে, আমি আর আগাচ্ছি না। এরপরের প্রশ্নটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য হচ্ছে কি, যে জাতীয় কল্যাণ করা, এটা কোনোভাবেই তাদের লক্ষ্য না। এবং সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করা, এটা একটা লক্ষ্য তাদের। কর্মীদের পক্ষে কাজ করা, গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা, এটাও একটা লক্ষ্য। তাহলে 2 আর 3 হচ্ছে উত্তর। এরপরে কোনো প্রশ্ন নাই। এবং আজকের মতো তোমাদের যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে প্রায় 30টা মতো তোমাদের এমসিকিউ আমি পড়াইছি আজকে, এবং প্রত্যেকটা এমসিকিউ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তোমাদের ক্লাসটি কেমন লেগেছে আমি জানি না, তবে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। এবং তোমরা ইতিপূর্বের যে ক্লাসগুলো হয়েছে, এগুলো আরো বেশি ইন্টারেস্টিং ছিল, অনেক বেশি তথ্যবহুল ছিল, এবং অনেক অনেক তোমাদের ভালো লাগবে। আশা করি তোমরা যদি ক্লাসগুলো করো, তোমরা অনেকটা এগিয়ে থাকবে অন্যদের চেয়ে। এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।